হীরার সাম্রাজ্য। পারস্য শাসনাধীন ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কুরুশ কাবির খোরাস অথবা সায়রাস জুলকারনাইন খ্রিস্টপূর্ব 557 থেকে 525 অব্দের সময় থেকেই পারস্যে শাসন ব্যবস্থা চলে আসছিল। এ সময়ের মধ্যে তাদের সাথে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি কিংবা সাহস কারোরই ছিল না। তারপর খ্রিস্টপূর্ব 326 অব্দে সিকান্দার মাকদুনি পারস্য রাজ্যে প্রথম দারাকে পরাজিত করে পারস্য শক্তিকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলে। এর ফলে পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো এবং সর্বত্র বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে যায়। 230 খ্রিস্টাব্দ পর্যন্ত এ বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে। সেই সময়ে কহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করে ইরাকের এক শস্য শ্যামল সীমান্ত অঞ্চলে বসতি স্থাপন করে। এদিকে আবার দেশত্যাগী আদনানিগণ বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারপর যুদ্ধে জয়লাভ করে তারা ফোরাত নদীর উপকূল ভাগের এক অংশে বসতি স্থাপন করে। অন্যদিকে 226 ইসাই সনে আরদেশির যখন সাসানী সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করে, তখন ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার হতে থাকে। আরদেশির সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে এবং দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী সাসানীয়দেরকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করে। সেই সাথে দেশের সীমান্ত অঞ্চলে বসবাসকারী আরবদের অধীনস্থ করে। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে কুজায়া গোত্র সাম্রাজ্যের অভিমুখে গমন করে। পক্ষান্তরে হীরা আনবারের আরব বাসিন্দাগণ বশ্যতা শিকারের ব্যাপারে নমনীয়তা অবলম্বন করে। আরদেশিরের সময়কালে হীরা, বাগিয়াতুল ইরাক এবং উপদ্বীপবাসীদের রাবি এবং মোয়ারি গোত্রসমূহের ওপর জাজিমাতুল ওয়াজ্জাহাদের আধিপত্য ছিল। এর দ্বারা বোঝা যায় যে আরববাসীদের ওপর অদ্দশির সরাসরি আধিপত্য বিস্তার করতে চায়নি। সে এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে আরবীয়দের ওপর সরাসরি আধিপত্য বিস্তার কিংবা সীমান্ত এলাকা থেকে তাদের লুটতরাজ বন্ধ করা খুব একটা সহজ হবে না। সে প্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থার কথা সে চিন্তা করেছিল, এবং তা ছিল এই যে যদি তাদের গোত্র থেকে একজন শাসক নিযুক্ত করা হয়, তাহলে তার স্বগোত্রীয় লোকজন এবং আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সমর্থন ও সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব হতে পারে। এর ফলে আরও যে একটি বিশেষ সুবিধা লাভের সম্ভাবনা ছিল, তা হচ্ছে প্রয়োজনে রুমীয়দের বিরুদ্ধে তাদের নিকট থেকে সাহায্য গ্রহণের সুযোগ থাকবে। উপরন্তু সাম্রাজ্যের রোমভিমুখী আরব অধিপতিদের বিরুদ্ধে ওই সকল আরব অধিপতিদের দাঁড় করিয়ে পরিস্থিতিকে কিছুটা অনুকূলে রাখা সম্ভব হতে পারে। এই প্রসঙ্গে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে হীরার সম্রাটের নিকট পারস্য সৈন্যদের একটি করে ইউনিট সবসময়ের জন্য মজুদ রাখা হতো, যার দ্বারা মরুভূমিতে বসবাসকারী বেদুইন ও বিদ্রোহীদের দমন করা অনেকটা সহজ হতো। লাখমিরদের শাসন। 268 ইসাই সালের সময়সীমার মধ্যে জাজিমা মৃত্যুমুখে পতিত হয় এবং আমর বিন আদি বিন নাসার লাখমি তার স্থলাভিষিক্ত হয়। সে ছিল লাখম গোত্রের প্রথম শাসনকর্তা এবং শাপুর আরদাশিরের সমসাময়িক। এরপর কোবায়েজ ফিরোজের যুগ পর্যন্ত হীরার ওপর লাখমিদেরই শাসন প্রতিষ্ঠা ছিল। কোবায়ের সময় মুজাদ্দাকের আবির্ভাব ঘটে। সে ছিল স্বাধীনচেতা নরপতি। কোবায়েজ এবং তার বহু প্রজা মুজাদ্দাকের পৃষ্ঠপোষকতা করেছিল। কোবায়েজ আবার হীরার সম্রাট মুনজির বিন মাওসামায়ের নিকটে সংবাদ প্রেরণ করে যে সে যেন তার ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু মুনজির ছিল কিছুটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। প্রেরিত সংবাদে কোনো গুরুত্ব না দিয়ে সরাসরি তা প্রত্যাখ্যান করে। এর ফলে কোবায়েজ তাকে তার পদ থেকে অপসারণ করে তৎস্থলে মুজদাকের এক শিষ্য হারিস বিন আমর বিন হাজার ফিন্দিকে সেখানে দায়িত্বভার অর্পণ করেন। কিসরা নওশেরওয়ারের শাসন। কোবায়েজের পর পারস্য রাজ্যের শাসনভার এসে পড়ে কিসরা নওশেরওয়ারের হাতে। ওই ধর্মের প্রতি তার মনে ছিল প্রবল ঘৃণা। সে মুজদাক এবং তার অনুসারীদের এক বড় দলকে হত্যা করেছিল। তারপর মুনজিরকে হীরার শাসনভার অর্পিত হয় এবং হারিস বিন আমরকে তার দরবারে আগমনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সে বনু কালব গোত্রের দিকে পলায়ন করে এবং সেখানেই বসবাস করতে থাকে। নোমান বিন মুনজিরের কাল পর্যন্ত মুনজির বিন মাউসের পরবর্তী প্রজন্মের ওপর রাজ্য পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। আবার জাইদ বিন আদি কিসরার নিকট নোমানের সম্পর্কে মিথ্যে অভিযোগ করলে কিসরা রাগান্বিত হয়ে নোমানকে নিজ দরবারে তলব করে। নোমান গোপনে বনু সাইবান গোত্রের দলপতি হানি বিন মাসুদের নিকট গিয়ে নিজ পরিবারের সদস্যবৃন্দ এবং সহায় সম্পত্তি তার হেফাজতে রেখে কিসরার নিকট যায়। কিসরা তাকে জেলখানায় বন্দী করে রাখে এবং সেখানেই তার মৃত্যু হয়। আরবের ইয়াস বাহিনীর বিজয়। এদিকে কিসরা নোমানকে জেলখানায় বন্দী করার পর তার স্থানে ইয়াস বিন কবিসা তাইকে
হিয়াজ শাসনকর্তা নিযুক্ত করে এবং হানি বিন মাসুদের নিকট থেকে নোমানের রক্ষিত আমানত তলব করার জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন লোক হানি তলবি আমানত প্রদান করতে শুধু যে অস্বীকারই করল তাই নয়, যুদ্ধও ঘোষণা করে বসল। তারপর যা হওয়ার তাই হল। ইয়াস নিজের সুসজ্জিত বাহিনী, কিসরার বাহিনী এবং মুরজাবানের পুরো বাহিনী নিয়ে অগ্রসর হল মোকাবিলা করার জন্য। জিকার নামক ময়দানে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বনু সাইবান বিজয়ী হয় এবং পারস্য বাহিনীগণ অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। ইতিহাসে এ যুদ্ধ অতীব গুরুত্বপূর্ণ এ কারণে যে অনারবীদের বিরুদ্ধে আরবদের এটাই প্রথম বিজয়। এ ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুকাল পর। অবশ্যই যুদ্ধ সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। হীরার ওপর ইয়াচের আধিপত্য লাভের ৮ম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন। ইয়াসের পর কিসরা এক ফর্সিকে হীরার শাসনকর্তা নিযুক্ত করে, কিন্তু ৬৩২ ঈসাই সনে লাখমিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং মুনজির বিন মারুর নামক উক্ত গোত্রের এক ব্যক্তি শাসনকার্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু এই দায়িত্ব পালনের সময় অনুক্রমে যখন ৮ম মাস অতিক্রান্ত হয়েছিল, এ অবস্থায় ইসলামের বিশ্ববিশ্রুত বীর কেশরী সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের উপচে পড়া প্রবাহমান প্লাবনধারার অগ্রদূত হিসেবে হীরায় প্রবেশ করেন।